আমাদের ব্যাংকে যে আর্থিক বিবরণী বা ব্যালেন্স শিটের যে বিভিন্ন আইটেমগুলো দেখি, যেমন ব্যালেন্স শিটের আইটেমগুলো থাকে কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, এরকম আইটেমগুলো থাকে। ফিকটিটিউয়াস অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস, এই ধরনের আইটেমগুলো থাকে। এই আইটেমগুলোর যখন আমরা তুলনা করব, সেটা হচ্ছে আমাদের কাছে অনুপাত বিশ্লেষণ। যে বিভিন্ন আর্থিক বিবরণীর বিভিন্ন আইটেম সমূহের মধ্যে যখন আমরা তুলনা করব, এই তুলনা করাটাই হচ্ছে আমাদের কাছে অনুপাত বিশ্লেষণ। তো এখানে অনুপাত বিশ্লেষণের আমাদের যে পার্থক্য, সমান্তরাল ও আনুভূমিক বিশ্লেষণ, হরিজন্টাল ও উল্লম্ব এবং খাড়া বিশ্লেষণের মধ্যে পার্থক্য, এটা আমাদের পরীক্ষায় আসে অনেক সময়। অনুভূমিক বিশ্লেষণ এবং উল্লম্ব বিশ্লেষণের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করুন। তো অনুভূমিক হচ্ছে, উল্লম্ব হচ্ছে ভার্টিক্যাল হচ্ছে খাড়া, আর এটা মানে যখন একাধিক একাধিক বছরের মধ্যে যখন ইনফরমেশন গুলো নিয়ে আমরা যখন ইয়ে করবো, এই যে বলা আছে একাধিক বছরের হিসাবকালে আর্থিক বিবরণীর মধ্যে পারস্পরিক তুলনা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাকে সমান্তরাল বা আনুভূমিক অনুভূমিক বিশ্লেষণ বলে। আর এটা হচ্ছে আমাদের একটি নির্দিষ্ট হিসাবকালের যে বিবরণী নিয়ে যেটা করা হয়, যে কোনো নির্দিষ্ট একটি হিসাবকালের বিবরণী যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের কাছে উল্লম্ব বা খাড়া। আর হরিজন্টাল হচ্ছে একাধিক। এটা অত বেশি, এই যে এটা একটা ইম্পর্টেন্ট আমাদের কাছে, অনুপাত বিশ্লেষণের গুরুত্ব আলোচনা করা। কেন অনুপাত বিশ্লেষণ করা হয়? আমরা লোন যখন আমরা দিব, একজন কাস্টমারকে যখন ক্রেডিট দিব, ঋণ দিব, তখন আমরা কিন্তু বিভিন্ন অনুপাত আমাদের বিশ্লেষণ করতে হয়। যদি ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠান হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের লিখে দেখাতে হয় অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার রেশিও কত, অ্যাকাউন্ট পেয়েবল টার্ন ওভার রেশিও কত, আমাদের তার মধ্যে ইনভেন্টরি টার্ন ওভার রেশিও কত। এই জিনিসগুলো কিন্তু আমরা সেখানে ইয়ে করি, মানে সেখানে কিন্তু দেখাই, তাই না? তো আমরা এখানে সে অনুপাত বিশ্লেষণের গুরুত্বটা চাইছে যে সাধারণ দক্ষতা পরিমাপ। আমরা বিভিন্ন টার্নওভার নির্ণয় করি, বিভিন্ন প্রফিটেবিলিটি নির্ণয় করি, তার সে কারবার বা প্রতিষ্ঠানের ঋণ দেওয়ার মতো সামর্থ্য আছে কি নাই, সে রিপেমেন্ট করতেই পারবে না, তার দেনাদারের স্ট্রেন্থ কত, পাওনাদারের স্ট্রেন্থ কত, ক্যাশ ফ্লো কিরকম ভাবে হয়, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। তাহলে দক্ষতা পরিমাপ এখানে আছে, আর্থিক সচ্ছলতা পরিমাপ, পূর্বাভাস বা পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে এই জিনিসগুলো আমরা এখানে পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ অনুপাত বিশ্লেষণের ফলে আমরা বিভিন্ন পক্ষের মধ্যে তুলনা করতে পারি বা যাচাই করতে পারি যে সে পক্ষগুলো আমাদের অনুকূলে থাকবে না প্রতিকূলে থাকবে, মানে লোন দেওয়ার মতো অনুকূলে থাকবে না প্রতিকূলে থাকবে, এটা বোঝা যায়। আচ্ছা, তারপরে আছে 15 যে হোয়াট ইজ ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম। এটা আমরা যদি একটু দেখি, ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম, এটা তো আসলে হয় না, এই যে আইসিসি, হ্যাঁ এটা আইসিআরআরএস। এটা আমরা যদি দেখি তাহলে কি আসে, আইসিআরআরএস। আমাদের এখানে কি আছে, আইসিআরআরএস, তাই না? তাহলে আইসিআরআরএস এখানে আমাদের বলছে ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম, এটা এভাবে আসছে, তাই না? তাহলে আমরা কিন্তু প্রশ্ন সারাদিনে খুঁজে পাবো না যে এটা কোন প্রশ্ন। তাহলে যদি আমাদের এখানে আইসিআরআরএস দিত, ইংরেজি লিখে দিত, তাহলে কিন্তু আমরা সহজে পাইতাম। তাহলে এইভাবে দিছে, আমাদের এই জিনিসগুলো এইভাবে একটু দেখতে হবে, যে জিনিসটা আমি বারবার বলি কিন্তু প্রশ্নের এই ধরনগুলোর কথা। তাহলে আইসিআরআরএস এর ক্ষেত্রে ব্যতিক্রমগুলি কি কি? সঠিক ঋণ গ্রহীতা নির্বাচনে এর গুরুত্বপূর্ণ কেন? তাহলে আমরা এটা দেখবো না, স্কিপ করে যাব আমরা এই পড়াটা। তো ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম, অর্থাৎ আমরা যে ক্রেডিট তাকে দিব সে পাওয়ার যোগ্যতা রাখে নাকি, এটা আমরা বিভিন্ন ক্রাইটেরিয়ায় বিভিন্নভাবে পরিমাপ করি, তাই না? এটা হচ্ছে আমাদের কাছে ইন্টারনাল ক্রেডিট রিস্ক সিস্টেম। যে আইসিআরআর একটি গ্রাহকের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে ঋণ গ্রহীতা ঋণ পরিশোধের ক্ষমতা বিশ্লেষণ করার সিস্টেমকে বোঝায়, যার মধ্যে রয়েছে তরলতা, নগদ প্রবাহ, লাভজনকতা, ঋণ প্রোফাইল, বাজার সূচক, শিল্প অপারেশনাল পটভূমি, ব্যবস্থাপনা ক্ষমতা, অন্যান্য সূচক, এগুলো রয়েছে। তাহলে আমরা আইসিআরআরএস কি এটা আমরা জানলাম, এইটুকু আমরা জেনে থাকি। যদি আমাদের টিকে আসে তাহলে আমরা দিতে পারবো। এখান থেকে আর প্রশ্ন আপনাদের হবে না আইসিআরআরএস কেন গুরুত্বপূর্ণ,
এটা মূল নির্দেশিকা, এটা আমরা দেখবো না, এটা পুরোটা স্কিপ করে যাব, এটা দেখবো না। অভ্যন্তরীণ কার্যাবলী কার্যাবলী এটা দেখবো না, কারণ এখান থেকে দিবে না, প্রশ্ন দিবে না। ডিসকাস জেনারেলি, আচ্ছা আচ্ছা, হোয়াট ডু ইউ মিন সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার? তো একক ঋণ গ্রহীতা এক্সপোজার বলতে কি বুঝি? এক্সপোজার বলতে আমরা সীমা বুঝি, হ্যাঁ সীমা। তাহলে একক ঋণ গ্রহীতার সীমা বলতে আমরা কতটুকু বুঝি সেটা আমরা দেখবো। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান একজন ঋণ গ্রহীতা ব্যক্তিকে সর্বোচ্চ কত টাকা ঋণ দিতে পারবে তার পরিমাণকেই একক ঋণ গ্রহীতার এক্সপোজার বলে। তাহলে একজন ঋণ গ্রহীতাকে কত পরিমাণ ঋণ দিতে পারবে, এটা যখন এটাকে আমরা বলি একক ঋণ গ্রহীতার এক্সপোজার। প্রত্যেক গ্রাহককে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে উচ্চ আকাঙ্ক্ষা থাকে, যেমন ঋণ গ্রহীতার সময় বড় পরিমাণ ঋণ প্রাপ্তির আশা করে, তাই না? এটা তো আমরা জানি যে কোনো গ্রাহককে যখন আমরা ঋণ দিব তখন গ্রাহক যত ইচ্ছা দেন, মানে গ্রাহকের পক্ষ থেকে নাম না নেয়, এরকম গ্রাহক আমরা দেখেছি। তাহলে কিন্তু আমরা তো সে চাইলে কিন্তু তার মতো আমরা দিতে পারবো না, আমাদের একটা নির্দিষ্ট সীমা আছে, তাই না? তাহলে একক ব্যক্তি বা তার ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা তাকে কত পরিমাণ ঋণ দিতে পারবো সেটা হচ্ছে একক ঋণ গ্রহীতার এক্সপোজার। আচ্ছা, এই এক্সপোজার এটা আমরা নির্ধারণ করি আমাদের ইন্টারনাল টুলস বা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে আমরা এটা ব্যবহার করি, মানে সে কত ঋণ পাওয়ার আহ, যোগ্য আর কি, তাই না? আচ্ছা, এখানে বলা আছে যে প্রত্যেক গ্রাহকের ঋণ প্রাপ্তির ক্ষেত্রে উচ্চ আকাঙ্ক্ষা থাকে, যেমন ঋণ গ্রহীতা সবসময় বড় ঋণ প্রাপ্তির আশা করে, কিন্তু যে কোনো ব্যাংক তার প্রতিষ্ঠান ইচ্ছা করলে গ্রাহকের চাহিদা মতো ঋণ প্রদান করতে পারে না, কারণ ব্যাংকগুলোকে ঋণ প্রদানের ক্ষেত্রে বিভিন্ন উপাদানের সাহায্য গ্রাহকের সামর্থ্য নির্ধারণ করতে হয়, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের একক নিয়োগ, এটা আর কিছু না, এটা ইজি, সহজ আছে। আমরা অভ্যন্তরীণ ক্রেডিট রিস্ক, এই যে এটা কিন্তু গত বছর, এটা অভ্যন্তরীণ ক্রেডিট রিস্ক রেটিং স্কোর উল্লেখ করুন। এই স্কোরটা আমাদের গুরুত্বপূর্ণ, স্কোরটা এসেছিল, একটা বছর এসেছিল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের যেভাবে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। চমৎকার ৮০ থেকে উপরে আমাদের চমৎকার, এটা মূল স্কোর ছিল, এটা আমাদের সংশোধিত স্কোর হয়ে গেছে এটা। তো চমৎকার, ভালো, প্রান্তিক, অগ্রহণযোগ্য, আমাদের এই স্কোরগুলো একটু মনে রাখতে হবে। এটা এসেছিল, একটা পরীক্ষা এসেছিল, এটা একটু দেখবো আমরা। এটা এটা তো আপনারা বোঝেন যে ৮০-র বেশি হলে চমৎকার, মানে মূল স্কোর ৮০-র বেশি হলে চমৎকার, আর এটা ৭০-এর বেশি কিন্তু ৮০ কম, মানে এটা ৬০ থেকে বেশি, ৭০-এর কম, আবার এটা ৬০ থেকে বেশি, তাই না? তো এটা ক্রেডিট রেটিং, ক্রেডিট রেটিংটা কি এটা আমরা দেখব। যে ক্রেডিট রেটিং হলো একজন ব্যক্তি বা সত্তার ক্রেডিট যোগ্যতার একটি প্রমিত মূল্যায়ন, যা ধার করা তহবিল পরিশোধ বা আর্থিক বাধ্যবাধকতা পূরণ করার ক্ষমতাকে নির্দেশ করে। তার ক্রেডিট রেটিংটা হচ্ছে আমাদের কাছে তার একটি ব্যক্তির যে ঋণ নিবে, সেই ঋণটা তার কাছ থেকে আমরা আদায় করতে পারবো কি পারবো না, এই জিনিসটা আমরা মূল্যায়ন করে থাকি, যে আমরা সে এই ঋণটা সে দিবে কি দিবে সে পরের বিষয়, কিন্তু তার স্ট্রেংথ অনুযায়ী আমরা তার কাছ থেকে ঋণ আদায় করতে পারবো কি পারবো না, সেটা কিন্তু আমরা এর মাধ্যমে ক্রেডিট রেটিং এর মাধ্যমে আমরা জানতে পারি। মানে একটা পার্টির ক্রেডিট রেটিং যদি খারাপ হয় তাহলে তাকে আমরা ঋণ দেই না, তাই না? ক্রেডিট রেটিং যখন ভালো হয় তখন আমরা তাকে ঋণ দেই, কেন ঋণ দেই? যে না, প্রার্থীর স্ট্রেংথ আছে, সমস্যা নেই, প্রার্থী শক্তিশালী, সমস্যা নেই, সে দিতে পারবে। কিন্তু পরিবর্তে তার অ্যাসেট সম্পদ সবই আছে, সে দিচ্ছে না, লোন দিচ্ছে না, কোনো কারণে, কোনো কারণে যদি না দিচ্ছে, সেটা তার ব্যাপার, তাই না? ক্রেডিট রেটিং এর বিষয়ে আমরা যেটা জানতে পারি যে পার্টির গ্রহণযোগ্যতা এবং পার্টি তার লোন রিপেমেন্ট করতে পারবে কিনা, এই রেটিংটা বা এই মূল্যায়নটা আমরা ক্রেডিট রেটিং এর মাধ্যমে জানতে পাই। তো এই মূল্যায়নটি সাধারণত ক্রেডিট রেটিং এজেন্সি দ্বারা করা হয়ে থাকে। এই সংস্থার আর্থিক ইতিহাস, মানে আর্থিক ইতিহাস বলতে কিন্তু ইতিহাস বলতে কিন্তু এখানে স্টেটমেন্ট বোঝাবে, আর্থিক স্টেটমেন্ট, ঋণ পরিশোধের ইতিহাস বলতে ঋণ পরিশোধের স্টেটমেন্ট, আয়ের স্থিতিশীলতা, সামগ্রিক আর্থিক স্বাস্থ্য গঠন সহ আর্থিক
কাঠামো সহ বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে বিষয়ের জন্য একটি ক্রেডিট রেটিং নির্ধারণ করে, মানে বিভিন্ন বিষয়ে তার দেখে, তার চারিত্রিক বৈশিষ্ট্য পর্যন্ত দেখে, তাই না, দেখে একটা ক্রেডিট রেটিং তৈরি করে। তাহলে এই রেটিং দ্বারা রেটিংটা যদি পজিটিভ হয়, ভালো হয়, তাহলে সে লোন পাবে, না হলে সে পাবে না। ক্রেডিট রেটিং দ্বারা তার গ্রহণযোগ্যতা, তার এক্সেস যোগ্যতা, লোন পাওয়ার যোগ্যতা আছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি। ক্রেডিট রিস্ক রেটিং এর ব্যতিক্রমগুলো কি কি? এই রিস্ক রেটিং এর ব্যতিক্রম কি কি? এই ব্যতিক্রমগুলো আমরা একটু এখানে দেখবো। অর্থপূর্ণ আর্থিক বিবৃতি ছাড়াই একটি নতুন প্রতিষ্ঠানে কোম্পানির জন্য আর্থিক ব্যাংক অনুমানকৃত আর্থিক বিবৃতির উপর ভিত্তি করে একটি রেটিং প্রয়োগ করতে পারে। মানে এটা তার অত কিছু যাচাই বাছাই না করে তার অনুমানের উপর এটা হতে পারে, বিবৃতি দিতে পারে, যার কারণে এটা ব্যতিক্রম ঘটে যায়। বেতন প্রতিষ্ঠানের ক্ষেত্রে যখন যেখানে এমপ্লয়ি বেশি বা তার হিসাব নিকাশ বেশি, বা তার যখন আমরা সম্পদের যখন আমরা বিভিন্ন রকম অনুসন্ধান আমরা সঠিকভাবে করতে পারি না, সেক্ষেত্রে আমার ক্রেডিট রিস্ক রেটিং এর ব্যতিক্রম ঘটতে পারে। এরকম ভাবে অনেক কটা এখানে ব্যতিক্রম দেওয়া আছে। মানে ক্রেডিট রিস্ক রেটিংটা কখন কাজ করে না, আপনার ব্যাংকে ক্রেডিট রিস্ক রেটিংটা কখন কাজ করবে না বা ফলপ্রসূ হবে না, সেই বিষয়গুলো এখানে আমরা তুলে ধরবো। গ্রাহক যদি অসামঞ্জস্য তথ্য দেয়, মিথ্যা তথ্য দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা ভুল হতে পারে। ক্রেডিট রিস্ক রেটিং এর কম্পোনেন্ট, এই ক্রেডিট রিস্ক রেটিং এর কম্পোনেন্ট গুলো, উপাদানগুলো কি কি? এই যে এখান থেকে আমাদের রেশিও উৎপত্তি আর কি। লিভারেজ রেশিও, লিকুইডিটি রেশিও, প্রফিটেবিলিটি রেশিও, কভারেজ রেশিও এখানে আমাদের আছে। ডেট টু টাঞ্জিবল নেট ওয়ার্থ, ডেট টু টাঞ্জিবল অ্যাসেট, কারেন্ট রেশিও, ক্যাশ রেশিও, নেট প্রফিট মার্জিন রেশিও, নেট রিটার্ন রেশিও, এই রেশিওগুলো সূত্র এখানে ফর্মুলা দেওয়া আছে। এখানে ফর্মুলা এলোমেলোভাবে দেওয়া আছে। আমাদের গাণিতিক যে অংশটা দেখবো সেই অংশ এখানে বিস্তারিত দেওয়া আছে। এটা আমরা গাণিতিক অংশে দেখবো। এখানে দেওয়া আছে, এই সূত্রগুলো আমরা ওখানে দেখবো, অঙ্কতে দেখবো। আর গুণগত সূচক, সংশ্লিষ্ট ভার, এটা অত না। আচ্ছা, এই 2 নম্বর অধ্যায় মোটামুটি এই পর্যন্ত আমাদের শেষ। এই 2 নম্বর অধ্যায়ে কিন্তু আমরা অঙ্ক দেখবো। এই যে আপনাদের বইয়ে, টেক্সট বইয়ে শুধুমাত্র রেশিওর অঙ্ক সূত্রগুলি আলোচনা করা আছে, যে এই সূত্রগুলো আলোচনা করা আছে। এই যে 3 নম্বর অধ্যায়, এই 3 নম্বর অধ্যায়টা আমাদের কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই 3 নম্বর অধ্যায় থেকে 3টা প্রশ্ন, মানে 2টা প্রশ্ন তো হবেই, 3টা হওয়ার সম্ভাবনা আমাদের আছে। 1, 2, 3, এই গতবারে যে প্রশ্নটা আমরা দেখেছি, 1, 2, 3 এর মধ্যে আমাদের কতগুলো প্রশ্ন আছে? এটা আছে 1 নাম্বার থেকে, এটা আসছে আর্থিক বিবরণী 2 নাম্বার থেকে, ফান্ডেড নন ফান্ডেড কেন্দ্রীয় প্রজ্ঞাপন, এটা আমাদের 1 নাম্বার থেকে যেটা দেখলাম, এটা আছে 3 নাম্বার থেকে। দেন 1, 2 যদি 3 দেখি আমরা, তাহলে 4টা প্রশ্ন কিন্তু এখানে আমরা কমন পাচ্ছি। আর একটা অঙ্ক চাইলে আমরা কমন পাবো। একটা অঙ্ক এখানে যেটা এই যে সরি, এই যে একটা চলতি মূলধন, এটাও আমাদের 3 নাম্বার থেকে আসছে। তো আমরা কিন্তু এখান থেকে 3 নাম্বার পর্যন্ত যদি দেখি, তাহলে আমরা মোটামুটি এ কটা কিন্তু কোন পাবো। আপনি যদি কোন ফলানোর চেষ্টা থাকে, তাহলে 4টা অধ্যায় যদি আপনি ঠিক মতো A to Z দেখেন, আপনার লাগবে না, কোন পেয়ে যাবেন। আচ্ছা, এটা আলোচনা করবো 3 নম্বর অধ্যায় আগামী দিন থেকে শুরু করবো ইনশাল্লাহ। আপনারা 4টা থেকে 5টা অধ্যায় একবারে মনে প্রাণে, 5টা অধ্যায় বেশি হয়ে গেল, 4টা অধ্যায় মনে প্রাণে ঠিক করে এর মধ্যে থাকবে ইনশাল্লাহ। হুম, আপনারা বেশি বিচলিত বা বেশি ভয় পাওয়ার কারণ নেই, এর মধ্যে থাকবে। পুরা বই যখন দেখতে যাবেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে, শেষে এত চাপে আবার এগুলা কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। কারণ আমাদের স্টুডেন্ট লাইফ থাকলে সেটা তেজ আলাদা ছিল, কিন্তু এখন ওটা হবে না আমাদের। আচ্ছা, আমরা আপনাদের এরপর হবে 5 তারিখ, 5 তারিখ ট্রেড ফাইন্যান্স, ফরেন এক্সচেঞ্জ, জি ফরেন, জি 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 জি, ফরেন এক্সচেঞ্জ হবে। আপনার একটু জয়েন, একটু লিঙ্কটা কেটে দিয়ে শুধু একটু জয়েন করবেন, তাহলে আমার এটা কেটে যাবে না আবার। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।